হ্যালো এভরিওয়ান, আজকে বিদ্যার্থী ইন্ডিয়ার লার্নিং অ্যাপের তোমাদের প্রিয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি ক্লাস 6-এর 16 অধ্যায়ের একটি গল্প নিয়ে। এটা শুধু গল্প বলবো না, খুব একটি মজার গল্প, তোমরা খুব পড়ে মজা পাবে। গল্পটি হলো শিবরাম চক্রবর্তীর লেখা এক অদ্ভুতুড়ে কাণ্ড। তোমরা দেখতেই পাচ্ছ গল্পটা কি হতে চলেছে। নামটা দেখে তো তোমরা বুঝতে পারছো, এক অদ্ভুতুড়ে গল্প, মানে কিছুটা ভূতুড়েও থাকবে, কিছুটা অদ্ভুতুড়েও থাকবে। ভূত অদ্ভুত দুটো মিলেই আজকে আমাদের গল্প সাজিয়েছি। আজকে আমরা দেখে নিচ্ছি কি কি থাকছে। লেখক পরিচিতি, গল্পের নামকরণ এবং গল্পের বিষয়বস্তু। ছবিগুলো তোমাদের একটু ভালো লাগার জন্য দিয়েছি। দেখো, আমরা তো মোটামুটি ভূত বলতে এরকম কিছুকে দেখলে আমরা বুঝতে পারি এগুলো ভূতুড়ে কিছু একটা হয়, কিন্তু অনেক মজার মজার জিনিস রয়েছে আজকে তোমাদের ক্লাসে। এবারে দেখো, আমরা যেটা বললাম কবি পরিচিতি, ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইনি লেখক। কবি বলবো না, যদিও ছোটখাটো উনি লিখেছেন, কিন্তু উনি লেখক। যেহেতু উনি গল্পটাই বেশি লিখেছেন, আমরা লেখক বলবো। লেখক পরিচিতি। ওনার একটা কথা আমরা দেখতে পাই, আমাকে বড়দের পাতে তোলার যতই চেষ্টা করো না কেন, আমি ছোটদের পাতেই থাকতে চাই। এটা ওনার একটা বিখ্যাত উক্তি। তার মানে কি, উনি বড়দের জন্য লেখালেখি করেছেন ঠিকই, কিন্তু বরাবর উনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন ছোটদের মানসিকতা নিয়ে, ছোটদের মনস্তত্ত্ব নিয়ে, ছোটদের মনোরঞ্জনের চেষ্টা করেই কিন্তু ওনার যত সব সৃষ্টি। সেজন্য উনি বলেছেন, আমাকে বড়দের পাতে যতই তোলার চেষ্টা করো না কেন, আমি ছোটদের পাতেই থাকতে চাই। মানে ছোটদের মনস্তত্ত্বকে বা ছোটদেরকে কতটা ভালোবাসে, বা ছোটদের মনস্তত্ত্বই বলবো, ছোটদের আবেগ, ইচ্ছে, ওদের চাহিদাটাকে উনি কতটা রপ্ত করেছেন, যার জন্য উনি এ কথাটা বলতে পারেন। ঠিক ছোটরাও কিন্তু ওনাকে ঠিক সেভাবেই গ্রহণ করেছে, যার জন্য ছোটদের এত লেখা, এত উপন্যাস, ছোটদের উপন্যাস যেগুলো রয়েছে, ছোট গল্প রয়েছে, বিশেষ করে রোমাঞ্চকর কিছু সাহিত্য রয়েছে, এগুলো ছোটদের কাছে খুবই জনপ্রিয়। আমরা দেখে নিচ্ছি ওনার পরিচিতিটা। হাস্যরসের শিল্পী হিসাবেই তিনি পরিচিত। হাস্যরস মানে তোমরা বুঝতেই পারছো, খুব মজার মজার, যেটাতে বাচ্চারা মজা পায় বা ছোট শিশুরা মজা পায়। ওনার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে কলকাতায় মাতুলালয়ে, মানে মামা বাড়িতে। কথাটা কি বললাম? মাতুলালয়ে। মাতুল মানে মামা, আলয় মানে বাড়ি, মানে মামা বাড়িতেই লেখকের জন্ম। পৈতৃক বাড়ি ছিল মুর্শিদাবাদের জবুর বাকলা গ্রামে। সেটা একটা প্রাচীন গ্রাম, মুর্শিদাবাদ জেলার জবুর বাকলা গ্রামে। তার শৈশব কেটেছে মালদায়। বিভিন্ন জায়গায় কিন্তু লেখকের পরিভ্রমণ। মালদায় ওনার শৈশবটা কেটেছে, কিন্তু কর্মজীবন কেটেছে আবার কলকাতায়। তার পোশাকি নাম ছিল চঞ্চল। এটা তোমরা একটু জেনে রাখবে, পোশাকি নাম মানে বিভিন্ন কবি, সাহিত্যিক বা লেখকরা একটা ছদ্মনাম ব্যবহার করেন লেখার ক্ষেত্রে। হয়তো বা সরাসরি ওনাদের নামটা প্রকাশে আনেন না, কোনো কোনো সময় ছদ্মনাম ব্যবহার করেন। তো তেমনি শিবরাম চক্রবর্তীর পোশাকি নামটা ছিল চঞ্চল। বাংলা সাহিত্যে রম্য রচনা এবং মজার গল্পের রচনায় তিনি অগ্রগণ্য। এটাতেই উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ওনার লেখাটায় এতটাই প্রাধান্য পেয়েছে, উনি অগ্রণী ভূমিকা পালন করেন। হর্ষবর্ধন এবং গোবর্ধন দুই চরিত্র, মানে দুই ভাইয়ের বিশেষ চরিত্র ওনাকে পরিচিতি দেয় এবং সাফল্যের সিঁড়ি দেখায়। হর্ষবর্ধন এবং গোবর্ধন, ওনার যে একটা রচনা ছিল, ওই রচনার মধ্যে হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই ভাইয়ের একটা বিশেষ চরিত্র উনি রচনা করেছিলেন, যেটা শিশুর মনের বা শিশুদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। বড়দের এবার কি কি লিখেছেন একটু দেখে নেও। হাসি খুশি, হাসির টেক্কা, মস্কো বনাম পন্ডিচেরি, ঈশ্বর পৃথিবী, ভালোবাসা, এই সমস্ত লেখাগুলো উনি লিখেছেন। এগুলো তার বিখ্যাত লেখা।
আবার ওনার যে সমস্ত ছোট ছোট রচনাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটা শিবরাম সংকলন বা শিবরাম রচনাবলী বলে একটা গ্রন্থ প্রকাশ করেন। আমাদের আজকের যে আলোচ্য গল্পটি এক অদ্ভুতুড়ে কাণ্ড, এটি শিবরাম রচনাবলী থেকেই সংগৃহীত। 1980 খ্রিস্টাব্দে 28শে আগস্ট লেখক পরলোক গমন করেন। তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখে দিলাম, এটি শিবরাম রচনাবলী এই গ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। এবার আসছি, যেটা বললাম গল্পের নামকরণের সার্থকতা, সেটা আমরা না হয় এখন বলছি না, গল্পের শেষে আমরা আলোচনা করব নামটা কতটা সার্থক। আমরা যাচ্ছি গল্পের শুরুতে। চলো আগে তোমাদেরকে একবার ছবিটা দেখিয়ে নিই, তারপর গল্পটা আলোচনা করি। একটু তোমাদের মধ্যে একটু রোমাঞ্চ আসুক, একটু সাসপেন্স হোক। আমাদের গল্পটা তো আজকে সেরকম সাসপেন্সের গল্প। দেখো, আমি লেখা আছে, নির্জন জনমানবহীন রাস্তায় লেখক একা একা চলেছেন রাঁচি থেকে হুড্রু যাওয়ার পথে। মানে রাঁচির রাস্তা ধরে উনি হুড্রু যাবেন, হুড্রু যাবার জন্য উনি বেরিয়েছেন। আচ্ছা চলো ছবি দেখতে দেখতে আমরা গল্পটা করি। লেখক রাঁচির রাস্তা ধরে বাইসাইকেলে হুড্রু যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন একা। কিছু দূর যখন গেলেন, আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধে হতে লাগলো। ওনার সাইকেলটা খারাপ হয়ে গেল। তখনকার সময় তো এত গাড়ি ঘোড়ার চল ছিল না, বাইক, মোটর বাইক এত কিছু ছিল না। লেখক বাইসাইকেলে করে রওনা দিয়েছিলেন, আর কিছু দূর যাবার পরে ওনার সাইকেলটা খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ ছবিতে, এটা একটা গাড়ি, এটার গল্প পরে আসছি। অনেকক্ষণ চেষ্টা করলেন সাইকেলটাকে সারানোর, কিন্তু কোনো রকমে আর সাইকেলটাকে উনি সারাতে পারলেন না। তারপর কি করলেন, হতাশ হয়ে সাইকেলটাকে নিয়ে আস্তে আস্তে তাও ঠেলে চলতে লাগলেন। কিন্তু একটা সময় দেখলেন উনি আর পারছেন না। ততক্ষণে কিন্তু সন্ধে গড়িয়ে রাত নেমেছে রাস্তায়। এবার ওনাকে তো হুড্রু যেতে হবে, কি করে যাবেন? রাস্তায় কোনো গাড়ি নেই, কিছু নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর দূর থেকে দেখতে পেলেন একটা লরি আসছে। উনি অনেকক্ষণ চেষ্টা করলেন, হাত তুললেন লরিটাকে দাঁড় করাবার, কিন্তু লরিটি দাঁড়ালো না, সে নিজের গতিতেই চলছে। তখন ছিল শীতকালের রাত। আবার যে জায়গাটা ওনার সাইকেলটা খারাপ হয়েছে বা উনি হাঁটতে হাঁটতে যতদূর গিয়ে পৌঁছালেন, সে জায়গাটায় আরো জনমানবহীন, শূন্য, শীতের কুয়াশা পড়ছে, একটা গাঢ় শীতের কুয়াশার জন্য রাস্তাটা একটু ঘোর ঘোর হয়ে গেছে। তারপর রাস্তা থেকে দেখলেন দূর থেকে দুটো হলদে চোখওয়ালা কিছু একটা আসছে। লেখক কিন্তু আগে শুনেছেন ওই অঞ্চলটাতে বাঘের উপদ্রব খুব বেশি। লেখক দূর থেকে, রাতের অন্ধকার তো, লেখক কিন্তু বুঝতে পারছিলেন না সেটা কি বাঘের চোখ নাকি দূর থেকে কোনো গাড়ি আসছিল। লেখক কিন্তু বুঝতে পারছিলেন না। ভয়ে লেখকের হাত পা শুকিয়ে আসছিল, গলা শুকিয়ে আসছিল। এবার দেখো, আমি তোমাদের যেটা দেখালাম, এই যে ছবিটা দেখো, সেটা তোমরা তো কাছ থেকেই দেখছো, লেখক কিন্তু অনেক দূর থেকে দেখেছিলেন। দেখতে বাঘের চোখের মতো লাগছে, আবার গাড়ির লাইটের মতো লাগছে, বুঝতে পারছেন না কিছু। কি করবেন? কিছু দূর যাবার পর উনি আরো ভয় পাচ্ছেন। পাশ থেকে কিছু একটা শব্দ আসছে, উনি ভাবছেন এই বোধহয় বাঘের পেটে গেলেন। ওখানে আবার বাঘ ঘোরাঘুরি করছে, কিন্তু চোখে দেখতে পাননি। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লরি আসছে, আবার লরিটি পেরিয়ে গেল। কিছু দূর যাবার পর আবার উনি একটা গাড়ি দেখলেন। গাড়িটিকে উনি হাত তুললেন, গাড়িটিকে দাঁড় করালেন। যথাস্থানে গাড়িটি থেমে গেল। লেখক সামনে পিছনে না দেখে গাড়িতে চেপে বসলেন। গাড়িটি চলতে লাগলো, লেখকও চলতে লাগলেন।
আস্তে 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 দেখলেন উনি ওনার গন্তব্যের দিকে যাচ্ছেন, কিন্তু গাড়িটির গতিবেগ যেভাবেই চলছিল হঠাৎ করে লেভেল ক্রসিং দেখতে পেলেন। লেভেল ক্রসিংয়ের সামনে এসে গাড়িটি হঠাৎ করে থেমে গেল। একটুর জন্য বোধহয় রেলের তলায় ঢুকে পড়েননি। লেখক চমকে গেলেন, এই বোধহয় লেভেল ক্রসিংয়ে ঢুকলো, ট্রেনটি বোধহয় গাড়ির উপর দিয়ে চেপে গেল। কিন্তু গাড়িটির লেখক কিছু বলার আগে গাড়িটি নিজে থেকেই থেমে গেল। লেখক মাত্র যা বলতে যাচ্ছিলেন যে এখানেই নামবেন, লেভেল ক্রসিংটা দেখে লেখক কী করলেন, গাড়ি থেকে নিজে নেমে পড়লেন। এবার চালকের আসনে যিনি বসে আছেন মানে ড্রাইভারকে লেখক বলতে যাবেন যে আমি এখানে নামবো, যেই না উনি গাড়ির দিকে দেখলেন ওনার ভয়ে গলা শুকিয়ে গেল, হাত পা কাঠ হয়ে গেল ভয়ে। দেখো আমি নিজেই শিউরে উঠছি ভয়ে, তোমরা পাচ্ছ নিশ্চয়ই। কিন্তু কেন বলো তো, উনি তো গাড়িতেই ছিলেন। যখন গাড়ি থেকে নামলেন দেখলেন গাড়ির ড্রাইভারের সিটে কেউই নেই, গাড়িটি নিজে নিজেই চলছিল। তোমরা ভাবতে পারো শীতের রাতে একা একটি মানুষ একটা ড্রাইভারহীন গাড়িতে বসে চড়ে আসছে, ভাবো একটু কেমন লাগছে সময়টা। লেখক সামনে পেছনে দেখলেন কিন্তু কেউ নেই। তোমাদেরকে চলো ছবিগুলো একটু দেখাই। এই যে দেখো ড্রাইভারহীন একটা গাড়ি, পেছনের ছবিটা তোমাদের জন্য দেখো। হ্যাঁ, এখানে যেটা লিখছিলাম, শীতের রাতেও লেখক কিন্তু ভয়ে ঘামছিলেন। এই যে ভয়ে হাত পা শুকিয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। এবারে দেখো মজার ঘটনা কি, লেখক তো গাড়ি থেকে নেমে গেলেন, সামনে পিছনে তো কেউ নেই। একটু বাদে পেছন থেকে চশমা পরা এক লোক এলেন। এই চশমা পরা লোকটিকে দেখে লেখক আরো ঘাবড়ে গেলেন। লোকটি বলল, আমি সেই 8 মাইল দূর থেকে গাড়িটিকে আমি ঠেলতে ঠেলতে নিয়ে এলাম। লেভেল ক্রসিংটার একটু পরেই আমার বাড়ি, আপনি একটু ঠেলে দেবেন আমার গাড়িটা, তাহলে আমার গাড়িটা লেভেল ক্রসিংটা অনায়াসে পেরিয়ে যায়। কিন্তু লেখক ভাবলেন এতক্ষণ ধরে যদি উনি গাড়িটাই ঠেলছিলেন তাহলে ওনাকে দেখতে পেলেন না কেন, আর উনি তাহলে চালকের আসনে না বসে পেছন থেকে ঠেলছিলেন গাড়িটা। তোমরা বুঝতে পারছো গল্পটার সাসপেন্সটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভয়ের সেরকম কিছু নেই আদৌ, কিন্তু গল্পের সারমর্মটা এতটুকুই, গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো তোমাদের গল্পটা বলো তো? এবারে বলছি গল্পটার নামকরণের সার্থকতা। যেহেতু গল্পটার নাম এক অদ্ভুতুড়ে কাণ্ড, প্রথম থেকে মনে হচ্ছিল কিছু একটা বোধহয় আসছে, হয়তো বাঘ ভালুকের কিছু একটা গল্প, বোধহয় বাঘে খেয়ে নিল, এটা হয়ে গেল। কিন্তু না, কিন্তু যখন আমরা ভাবছি ড্রাইভার ছাড়া একটা গাড়ি যখন চলছে, এগুলো তো নিশ্চয়ই ভূতেরই কাজ। মাথা ছাড়া একটা মানুষ থাকে, ড্রাইভার ছাড়া গাড়ি চলে, পা ছাড়া মানুষ চলে, এগুলো তো ভূতুড়ে কাণ্ড। তখন আমরা ভাবতে পারি এটা একটু ভূতুড়ে গল্পই হতে পারে। কিন্তু আবার যখন দেখলাম গাড়িটা যদিও ড্রাইভার ছিল না সামনে, পেছন থেকে একটা লোক ঠেলে ঠেলে গাড়িটাকে এত দূর নিয়ে আসছিল, হতেও পারে গাড়িকে তো ঠেলতে ঠেলতে তো গাড়ি চলতে পারে, আমরা ধরে নিলাম তাহলে সেটাই হলো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অদ্ভুত কথাটাই ঠিক, এটা তো একটা অদ্ভুত কাণ্ডই বটে। তাহলে আমরা বলতে পারছি এই গল্পটির নাম যে এক অদ্ভুতুড়ে কাণ্ড, এ নামটি দেওয়াটা যথেষ্টই সার্থক। এবার বলো তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে। আমরা পরের ক্লাসে কিছু শব্দার্থ আর টিকা নিয়ে আসব, আর তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এই গল্পটি তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততদিন অবধি সবাই ভালো থেকো।